গল্পের শুরুতে নির্জন রাতে একটি বাচ্চা মেয়েকে আখের খেতে হারিকেন হাতে নিয়ে একাই তার মাকে খুঁজতে দেখে সে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করতে থাকে। সে পাশেই আরো দুটি বাচ্চা মেয়েকে দেখতে পায় যারা হঠাৎ করে সেখান থেকে পালিয়ে যায়। মেয়েটিও তাদের পিছু পিছু একটি কুয়োর সামনে এসে দাঁড়ায়, যেখানে পৌঁছে তার মাকে ডাক দিলে হঠাৎ অদৃশ্য এক শক্তি তাকে কুয়োর ভিতরে টেনে নিয়ে যায়। পরের দৃশ্যে আমরা একটি স্কুল দেখি, যেখানে সাক্ষী নামের একজন শিক্ষিকা বাচ্চাদের ক্লাস নিচ্ছিলেন। কিছুক্ষণের মধ্যেই প্রিন্সিপালের পেয়ে এসে তাকে জানায় প্রিন্সিপাল তাকে ডেকে পাঠিয়েছে। সে প্রিন্সিপালের রুমে গেলে প্রিন্সিপাল তাকে জানায় যেখানে একটি অ্যাপ্লিকেশনের কথা বলা হচ্ছিল, যে অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল হয়ে গেছে, কেননা সে তার মেয়েকে যদি বাড়িতে শিক্ষা প্রদান করে তাহলে বাকি অভিভাবকেরাও তাদের সন্তানকে বাড়িতেই শিক্ষা প্রদান করাতে চাইবে, যেটা বাস্তবায়ন করা মোটেও সম্ভব নয়। এই কথা শুনে সাক্ষী প্রিন্সিপালকে অনেক বোঝানোর চেষ্টা করে যে তার মেয়ের এক ধরনের স্কিন প্রবলেম রয়েছে, যার ফলে তার ত্বকে সরাসরি সূর্য লাগানো যাবে না। কিন্তু প্রিন্সিপাল তার কোনো কথাই শুনে না এবং পরের দিন সকাল থেকে তাকে তার মেয়েকে স্কুলে নিয়ে আসতে বলে। তার মেয়ের ত্বকে এক বিশেষ সমস্যা রয়েছে, যার ফলে সূর্যের অতিবেগুনি রশ্মিকে তার ত্বক প্রতিরোধ করতে পারে না। এটা সাধারণত বংশগত হয়ে থাকে, আর সূর্যের আলো যদি তার স্কিনে পড়ে তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এর পরের দৃশ্যে আমরা সাক্ষী মেয়ে ঈশানীকে দেখি, যে বাড়িতে বসে কাজের লোক রানীর সাথে পড়াশোনা করছিল। এখন রানী যখন কিচেন রুমে রান্না করতে যায়, তখন আমরা লক্ষ্য করি যে তাদের বাড়ির সমস্ত জানালায় ঢাকা ছিল, যার ফলে বাড়ির ভিতরে একটুকু সূর্যের আলো আসছিল না। তারপরেও ঈশানী গাড়ি নিয়ে খেলা করতে করতে ভুল করে সূর্যের আলো নিচে দাঁড়িয়ে পড়ে, যার সাথে সাথেই তার হাতের ত্বকের কিছুটা অংশ আমরা পুড়ে যেতে দেখি, যেটা রানী দেখতে পেরে দ্রুত এসে তাকে সেখান থেকে সরিয়ে নেয়। এরপর রাতে সাক্ষী ফিরে এসে তার মেয়ের সাথে সময় কাটায়। যে স্যুপ খেতে না চাইলে সাক্ষী তাকে একটি গল্প শুনিয়ে স্যুপটি খাইয়ে দেয়। পরের দিন সকালে দেখি সাক্ষী ঈশানীকে একদম পুরো ঢেকে স্কুলে নিয়ে যাচ্ছিল, যাকে দেখে বাকি টিচার, স্টুডেন্ট, এমনকি প্রিন্সিপালও অনেক খুশি হয়। অনেকদিন পর স্কুলে যেতে পেরে ঈশানী বাড়ি ফিরে এসে অনেক খুশি হয় আর মাকে বলতে থাকে এবার থেকে আমি প্রতিদিন স্কুলে যাব। এটা শুনে সাক্ষী অনেক খুশি হয়। সেই দিন রাতে তাদের সাথে দেখা করতে ইন্সপেক্টর সামার সেখানে আসে, তাই সাক্ষী ঈশানীকে ঘুম পাড়িয়ে সামারকে সাথে করে নিয়ে একটি লেকের ধারে যায়। তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি যে সাক্ষী তার মেয়ে ও কাজের লোককে নিয়ে বিগত 7 বছর ধরেই সামারের বাড়িতে থাকে। এখানে সাক্ষী তাকে বাড়ি ভাড়া দিতে চায়। সামার বলে যদি তার মা বেঁচে থাকতো তাহলে হয়তো সে মায়ের কাছ থেকে ভাড়া নিতে না কখনো। কথা শুনে সাক্ষী তাকে ধন্যবাদ জানিয়ে বলে আজ এত বছর ধরে তুমি আমাকে অনেক সাহায্য করেছো। এখানে আমরা অতীতের একটি দৃশ্য দেখি, যেখানে আজ থেকে 7 বছর আগে সাক্ষী তার স্বামী রাজবীরের সাথে তার গ্রামে গিয়েছিল, যেখানে প্রথম রাজবীরের বাবা মা সাক্ষীর সাথে ভালো ব্যবহার করে, কিন্তু ধীরে ধীরে তাদের আচরণ পাল্টে যেতে থাকে। আর সাক্ষী জানতে পারে যে রাজবীরের এর আগেও বিয়ে হয়েছে, কেননা রাজবীরের বাবা মা ছেলে সন্তান চাচ্ছিল আর রাজবীরের প্রতিনিয়ত মেয়ে সন্তান হচ্ছিল, যার ফলে তারা ওই নবজাতক শিশু আর ওই মাকে মেরে ফেলতো, যেটা তারা বহুবার করেছে। কিন্তু শেষমেশ তারা সাক্ষীকে কোনোভাবেই কাবু করতে পারে না, যে নিজে বাঁচার জন্য রাজবীরের বাবা ও মাকে মেরে সে গ্রাম ছেড়ে চলে এসেছে। পালিয়ে এসে সে সোজা পুলিশ স্টেশনে চলে যায়, যেখানে সে নিজের দোষ স্বীকার করে। এটা শুনে অফিসার সামার ও কনস্টেবল সাক্ষীকে নিয়ে সে গ্রামে যায়, যেখানে গিয়ে তারা লক্ষ্য করে যে সেখানে কোনো মৃতদেহ নেই, এমনকি রাজবীরও সেখান থেকে উধাও হয়ে গিয়েছিল। তাই কোনো প্রমাণ ও সাক্ষী না থাকায় সাক্ষীকে অ্যারেস্ট করা হয় না। হঠাৎ তার লিভার পেন শুরু হয়, তাই তারা দ্রুত তাকে হসপিটালে নিয়ে যায়, যেখানে সাক্ষী মেয়ে সন্তানকে জন্ম দেয়। এরপরে অফিসার সামার সাক্ষী, তার মেয়ে ও কাজের লোক রানীকে তার বাড়িতে থাকতে দেয়। এখন বর্তমানে আমরা দেখি সামার ঈশানের ভালো চিকিৎসার জন্য এক বিশেষ ডাক্তারের কার্ড দেয়, যেটা দেখে সাক্ষী বলে জায়গাটা অনেক দূরে, তাই আমার ভয় হচ্ছে যদি সেখানে রাজবীর চলে আসে তাহলে সে তো তাকে ও তার সন্তানকে মোটেও জীবিত রাখবে না। এটা শুনে সামার বলে 7 বছর হয়ে গেছে, যেহেতু এখনো তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, তাই তার ধারণা সে হয়তো মারা গিয়েছে। অযথা ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এদিকে সাক্ষীর মেয়ে একাই বাড়িতে খেলছিল, হঠাৎ ঘরের আলো নিভু নিভু হতে থাকে। তার পেছনে চলে আসে এক আত্মা, যেটা দেখা মাত্র ঈশানী ভয় পেয়ে দ্রুত সেই রুম থেকে বেরিয়ে আসে। রানীকে অনেক ডাকাডাকি করেও সে রানীকে খুঁজে পায় না, কারণ রানী ঘরের বাইরে বসে রেডিওতে গান শুনতে শুনতে সবজি কাটছিল। উপায় না পেয়ে ঈশানী সেখান থেকে পালিয়ে বাইরে বেরোতে আসতেই সেই আত্মাটি তার সামনে চলে আসে, যে নিমিষে তাকে বশ করে নেয়। এরপর অদ্ভুতভাবে
ঘরের বাইরে আসে। যাকে দেখতে পেয়ে রানী যখন তাকে দৌড়ে আটকাতে যায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সে দেখতে পায় যে গায়ে থেকে কিছু লোকজন বেরিয়ে এসে ঈশানীকে তুলে নিয়ে যাচ্ছে। সে বাধা দিতেই তারা তাকেও তুলে নিয়ে যায়। এদিকে সামার ও সাক্ষী বাড়ি ফেরে। সাক্ষী লক্ষ্য করে বাড়ির প্রধান দরজাটি খোলা, যেটা দেখে তার অদ্ভুত লাগে। তাই দ্রুত সে ঈশানী ও রানীকে ডাকতে থাকে, কিন্তু তারা কোথাও ছিল না। সে বুঝে গেছে অবশ্যই তাদের সাথে খারাপ কিছু ঘটেছে। এমন অবস্থা দেখে সামার দ্রুত পুলিশ ফোর্স লাগিয়ে দিয়েছে তাদেরকে খোঁজার জন্য। সে সাক্ষীকে সান্ত্বনা করে সেখান থেকে বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পরে সাক্ষী কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। এমন সময় সামারের কল আসে তার কাছে, যে জানায় একটি এটিএম এর সিসিটিভি ফুটেজ থেকে জানা গিয়েছে যে ঈশানীকে রাজবীরের গ্রামের প্রধান তুলে নিয়ে গেছে। সে নিশ্চিত অবশ্যই তার মেয়েকে ওই আখ্যাতের আশেপাশে কোথাও নিয়ে গেছে। তাই সামার সাক্ষীকে সাথে করে নিয়ে দ্রুত সেই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যেখানে পৌঁছেই তারা ঈশানী ও রানীকে খুঁজতে বেরিয়ে পড়ে। খুঁজতে খুঁজতে সাক্ষী কিছুটা একা হয়ে যায়। এমন সময় সে লক্ষ্য করে যে একটি বাচ্চা ছেলে, যার মুখে কাপড় জড়ানো। সাক্ষী ছেলেটাকে কিছু বলার আগেই ছেলেটি তার হাতে থাকা কাপড়ের পুতুল ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। সাক্ষী কাপড়ের পুতুলটি হাতে নিয়ে বুঝতে পারে এটা তার মেয়ে ঈশানের জামার কাপড়। তাই সে সামারকে সাথে করে নিয়ে দ্রুত ওই ক্ষেতের আরো গভীরে যেতে থাকে, যেখানে তারা আরো একটি কাপড়ের পুতুল পায়। এরপরে আরো বেশ কিছু দূর এগিয়ে যেতেই তারা একটি শুকিয়ে যাওয়া গাছের কাছে পৌঁছায়, যেখানে আরো একটি পুতুল ছিল। জায়গাটি পুরো অদ্ভুত। তারা পুরো জায়গাটি ভালো করে চেক করতে যাবে, ঠিক তখনই বেশ কিছু বাচ্চা ছেলে এসে তাদের উপরে পাথর ছুটতে থাকে। তারা এই বাচ্চা ছেলেদেরকে কিছুই করতে পারে না, তাই তারা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে। উপায় না পেয়ে সামার সাক্ষীকে একটি সুরক্ষিত জায়গায় রেখে পুনরায় সেখানে যায়। এমন সময় পেছন থেকে কেউ একজন এসে সাক্ষীর মুখ চেপে ধরে, যার থেকে কোনোভাবে নিজেকে ছাড়িয়ে লোকটির দিকে তাকায়। তখন সাক্ষী লক্ষ্য করে যে এটা তো রাজবীর, যে এখনো বেঁচে ছিল। সে তাকে কিছু বলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে তার মাথায় কে যেন আঘাত করে। এতে সাক্ষী সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। ওদিকে সামার নিজেদেরকে বাঁচানোর জন্য আকাশে গুলি ছোড়ে। ভয় পেয়ে সকল বাচ্চারাই ওই ক্ষেতের মধ্যে লুকিয়ে পড়ে, যাদেরকে তারা কোনোভাবেই ধরতে পারে না। এরপর সামার তাকিয়ে দেখে সাক্ষী সেখানে নেই। সে অস্থির হয়ে চতুর্দিকে খুঁজতে থাকে, কিন্তু সে তাকে কোনোভাবেই খুঁজে পায় না। এর পরের দৃশ্যে আমরা দেখি সাক্ষীকে কিছু বাচ্চা ছেলে পা ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। তাকে এমন একটি জায়গায় নিয়ে আসে যেখানে গ্রামের প্রধান সহ আরো অনেকেই ছিল। তারা একটি বন্ধ দরজার সামনে দাঁড়িয়েছিল। গ্রামের প্রধান বাকিদের উদ্দেশ্য করে বলে, আজ 7 বছর পর রাজবীর সেই কাজটা করতে পেরেছে যেটা তার আগেই করা উচিত ছিল। তাছাড়া আমাদের এত বছরের পুরনো প্রথা রাজবীরের স্ত্রী যেভাবে নষ্ট করেছিল, তেমনি আমরা 3 দিন পর তাকে বলি দিয়ে তার মেয়েকে উৎসর্গ করে সবকিছু আগের মতো ঠিক করে দিব, যেন আমাদের গ্রাম ও ফসল আবার আগের মতোই সবুজে ভরে যায়। এই কথা শুনে রাজবীর প্রধানকে বলে, আমি নিজ হাতে ওর গলা কেটে আমার মা বাবার হত্যার প্রতিশোধ নেব। এটা শুনে প্রধান বলে, এই সিদ্ধান্ত নির্ধারণ করবে। এটা শুনে দাসীর কাছে তারা সিদ্ধান্ত জানতে চায়। এরপর অদ্ভুত কাপড় পরা ওই মহিলাটি দরজার ছোট্ট একটি ছিদ্রের পাশে গিয়ে দাঁড়ালে আমরা দেখতে পাই ঘরের ভেতরে এক বিশাল আকৃতির অদ্ভুত কিছু একটা আছে, যে দরজায় আওয়াজ করে তার সম্মতি জানিয়ে দেয়। এরপরে তারা এক ধরনের রিচুয়াল করতে শুরু করে। এমন সময় সাক্ষী তার জ্ঞান ফিরে পায়, যে উঠে দাঁড়িয়ে রাজবীরকে বলে যে তুমি এটা কি করছো? তুমি কি তোমার পুরো পরিবারকে বলি দিয়ে দিবে? রাজবীর বলে, আমার পরিবার আমার মা বাবার সঙ্গে শেষ হয়ে গেছে। এটা বলেই সে সাক্ষীকে যখন আঘাত করতে যাবে, এমন সময় চতুর্দিক থেকে বিভিন্ন মহিলার চিৎকারের শব্দ ভেসে আসতে থাকে, যেটা শুনে গ্রামের সকলেই ভয় পেয়ে যায়। সাথে সাথে দাসী এসে সাক্ষীর মুখে এক ধরনের মন্ত্র পড়ে। সাক্ষী জ্ঞান হারিয়ে ফেলে। এতে চিৎকারও আসা বন্ধ হয়ে যায়। এরপর রাত হয়। বাচ্চাগুলো আবার সাক্ষীকে টেনে হেঁচড়ে নিয়ে যেতে থাকে একটা অন্ধকার ঘরে। তাকে ভিতরে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে চলে যায় তারা। জ্ঞান ফিরে সাক্ষী বাইরে বের হওয়ার জন্য দরজা অনবরত নাড়াতে থাকে, কিন্তু কোনোভাবেই সে দরজা খুলতে পারে না। তখনই সেখানে সেই দাসী চলে আসে, যে সাক্ষীকে জানায় তার মেয়ের মধ্যে এক অলৌকিক শক্তি রয়েছে, যার জন্য তারা দরজার পেছনে থাকা সেই প্রধানের কাছে উৎসর্গ করবে, যেন তাদের গ্রাম আবারও সবুজে ভরে যায়। কিন্তু তবুও সাক্ষী তার মেয়ের সাথে দেখা করার জন্য দরজা খোলার চেষ্টা করে যাচ্ছিল। হঠাৎ দাসীর রূপ নেয় এক ভয়ঙ্কর চেহারা, যেটা দেখে সাক্ষীর পায়ের নিচে মাটি সরে যায়। এরপর দাসী বলে, তোমার মেয়ে এখন আমার হয়ে গেছে,
তাই তুমি তাকে ভুলে যাও। এটা বলে সে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা প্রধান ও রাজবীরকে দেখি। রাজবীর বলে, আমি আমার মা বাবার খুনের প্রতিশোধ আজকেই নিয়ে নিতাম, যদি না ওই মহিলাদের ভয়ঙ্কর চিৎকার ভেসে আসতো। কেননা আওয়াজটা শুনে আমিও একটু ভয় পেয়ে গিয়েছিলাম। এটা শুনে প্রধান বলে, চিন্তা করো না, কদিন পরে দাসী ওই মুখিয়ার কাছে বাচ্চাকে উৎসর্গ করে দিলে এই সমস্ত আওয়াজ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। অন্যদিকে আমরা দাসীকে দেখি যে ঈশানীর কাছে এসে তার নিজের হাতে বানানো একটি তরল তাকে খেয়ে নিতে বলে, যেটা সে শুধুমাত্র তার জন্যই বানিয়েছে। কিন্তু ঈশানী সেটা খেতে না চাইলে দাসী তাকে জোর করে খাওয়াতে থাকে। এরপর সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরেই সে ওই মুখিয়ার দরজার সামনে গিয়ে এক ধরনের রিচুয়াল শুরু করে। এরপর ধীরে ধীরে সেই দরজা খুলে যায় আর সে ওই ঘরের ভেতরে প্রবেশ করে। রুমের মধ্যে গিয়ে দাসী ওই মুখিয়াকে জানায় ঈশানী তার হাতে তৈরি করা ওই তরলটি খেয়ে নিয়েছে। এছাড়া তার ভেতরে অন্যদের থেকেও অনেক বেশি শক্তি রয়েছে, তাই সে সহজে মরবে না। এটা বলার পরে দাসী মুখিয়াকে এক ধরনের তরল খাওয়া, যেটা সম্ভবত কারোর রক্ত ছিল। অন্যদিকে আমরা সাক্ষীকে দেখি যে এই বদ্ধঘরের পাশের দরজার ওপার থেকে তার মেয়ে ঈশানীর গলার আওয়াজ শুনতে পায়, যেটা শুনে সাক্ষী অস্থির হয়ে পড়ে। এরপর সেখানে পড়ে থাকা একটি টর্চ হাতে নিয়ে দরজাটি কোনোভাবে ধাক্কা দিয়ে খুলে তার ভেতরে প্রবেশ করে, যেটা এক ধরনের ভুলভুলাইয়ার মতো ছিল। ভেতরে সে রাস্তা হারিয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। এমন সময় তার সামনে একটি বাচ্চাকে দেখে, যাকে তার মেয়ে ঈশানী মনে করে বুকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পরেই লক্ষ্য করে যে এটা তো তার মেয়ে নয়, বরং অন্য একটি বাচ্চা অতৃপ্ত আত্মা, যে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এমন অস্বাভাবিক বিষয় দেখে সাক্ষী ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা ঈশানীকে দেখি, যাকে শালিনী নামের একটি মেয়ে, যে ছেলেদের মতো ড্রেস পরেছিল, সে নজর রাখছিল। ঠিক তখনই সেখানে বাকি বাচ্চারা এসে ঈশানীর সাথে দুর্ব্যবহার করতে থাকে। এটা দেখে শালিনী তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু ছেলেগুলো উল্টো তাকেও বাজে কথা বলতে শুরু করে। এমনকি তার মুখে কিছু নোংরা পানি ছুড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। শালিনীও তাদের পিছু নেয়। দরজাটা কিন্তু খোলা ছিল। এই সুযোগে ঈশানী সেখান থেকে পালিয়ে যায়। সে ছুটতে ছুটতে বাইরে বেরোনোর রাস্তা খুঁজে পায়, যেখানে 3টি মেয়ে দাঁড়িয়ে ছিল। ঈশানী তাদেরকে জিজ্ঞাসা করে যে তার মা কোথায়। এমন সময় বাচ্চাগুলো বলে মা ডাকছে। এটা বলেই তারা বাইরে চলে গেলে ঈশানী প্রথমে দিনের বেলায় বাইরে যেতে ভয় পেলেও কিছুক্ষণের মধ্যে নিজের মধ্যে সাহস জুটিয়ে সেই দরজা দিয়ে বাইরে বের হলে আমরা লক্ষ্য করি যে এটা বিশাল আকারের একটি কুয়ো, যার ভেতরে বাইরে যাওয়ার জন্য সিঁড়ি করা আছে। তাই ঈশানী এক এক ধাপ করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে আর সূর্যের আলোতে তার শরীর পুড়ে যেতে থাকে। ওদিকে সাক্ষীর কাছে পড়ে থাকা পুতুলগুলোতে আগুন ধরে যায়। অর্থাৎ ঈশানীর সাথে এই কাপড়ের পুতুলের কোনো না কোনো লিঙ্ক অবশ্যই আছে। অন্যদিকে দাসী যখন ঈশানীকে দেখতে আসে, সে লক্ষ্য করে ঈশানী রুমে নেই। তাই সে দ্রুত কালো জাদু শুরু করে দেয় আর তার শক্তি দিয়ে ঈশানী কোথায় আছে এটাও বুঝে যায়। ঈশানী কুয়ো থেকে প্রায় বেরিয়ে গিয়েছিল, কিন্তু দাসী তার শক্তি দিয়ে ঈশানীকে অজ্ঞান করে ফেলে। এরপরে সে নিজে সেখান থেকে বেরিয়ে এসে ঈশানীকে কাপড়ে মুড়িয়ে সেখান থেকে ভেতরে নিয়ে যায়। ঘরের ভেতরে নিয়ে এসে তাকে বিছানায় শুয়ে দেয়। এরপর এক ধরনের ঔষধ বানিয়ে ঈশানীর শরীরে লাগাতে থাকে। এখানে আমরা লক্ষ্য করি যে দাসীরও শরীরের অনেকটা অংশ পুড়ে গেছে। এতে আমরা বুঝতে পারি দাসীরও ঠিক একই রকম সমস্যা আছে, যার জন্য সেও দিনের আলোতে বাইরে বেরোতে পারে না। তাই ঈশানীর শরীরে ওষুধ লাগানোর পরে নিজের শরীরেও সে ওষুধটা লাগিয়ে নেয়। এরপর সেখানে প্রধান চলে আসে, যে দাসীকে জিজ্ঞাসা করে মেয়েটা বাঁচবে কিনা, কারণ এর আগে পরপর 3টি মেয়ে মারা গেছে, যাদেরকে মুখিয়ার কাছে উৎসর্গ করার জন্য নিয়ে আসা হয়েছিল। যেটা শুনে দাসী বলে এই মেয়েটা অনেক শক্তিশালী, সে অবশ্যই মুখিয়াকে সুস্থ করতে পারবে। তাদের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি মুখিয়া আসলে সময়ের সাথে সাথে অনেক দুর্বল হয়ে গেছে, যাকে পুনরায় শক্তিশালী করতে এমনই এক অলৌকিক মেয়ের প্রয়োজন ছিল তাদের। ওদিকে আমরা সামারকে দেখি যে পুনরায় এই গ্রামে ফিরে এসেছে, আর সে ব্যাকআপ টিমের অপেক্ষা না করে একাই ওই ক্ষেতের ভেতরে প্রবেশ করে, যেখানে কিছুটা পথ পেরোনোর পরে সে পৌঁছে যায় সেই কুয়োর কাছে। এরপর এই কুয়োর ভেতরে ঢুকতে থাকে আর সকল ইনফরমেশন তার ভয়েস নোটের মাধ্যমে তার ব্যাকআপ টিমকে দিতে থাকে। একই সময় সাক্ষী সে অন্ধকার ভুলভুলিয়ার ভেতরে অনেকগুলো মহিলাদের কণ্ঠ শুনতে শুনতে তাদের দিকে যেতে থাকে। হঠাৎ করে সে দেখে তার চতুর্দিকে বিভিন্ন মহিলাদের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে, যাদেরকে এখানে নির্মম নির্যাতন করে মেরে ফেলা হয়েছিল। সাক্ষী এখানে রানীকেও খুঁজে পায়, যাকে চেন দিয়ে বাঁধা ছিল। রানী সাক্ষীকে কিছু বলতেই যাবে, ঠিক তখনই রাজবীর এসে রানীকে মেরে ফেলে। এরপর রানীকে টানতে টানতে
একটি অন্ধকার কুয়োর ভিতরে ফেলে দেয়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সাক্ষী কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। হঠাৎ লক্ষ্য করে রাজবীরও সেখানে নেই। ওদিকে আমরা ঈশানীকে দেখি, যেখানে দাসী তাকে ওই বিশেষ তরল পান করতে বলে, কিন্তু ঈশানী বলে আমাকে গল্প না শোনালে আমি খাবো না। তাই বাধ্য হয়ে দাসী তাকে একটি গল্প শোনাতে শুরু করে। বহু বছর আগে এই গ্রামে একটি রাজা ছিল, তার কোনো সন্তান হচ্ছিল না। তাই রাজা সূর্য দেবতার কাছে প্রার্থনা করে যেন তিনি তাকে একটি সন্তান প্রদান করে। যেটা শুনে সূর্য দেবতা রাজাকে অবশেষে একটি সন্তান দেয়, যেটা একটা মেয়ে ছিল। কিন্তু রাজা যেহেতু ছেলে চাচ্ছিল, তাই ছেলের পরিবর্তে মেয়ে দেয়াতে সে প্রচন্ড রেগে যায় আর সূর্য দেবতাকে উল্টোপাল্টা বলে সেই বাচ্চা মেয়েটাকে একটি কুয়োর কাছে রেখে চলে আসে। ফলে এই সমস্ত ঘটনার কারণে সূর্য দেবতা অনেক রেগে যায়, যে তার তাপের সাহায্যে ওই বাচ্চাটিকে পুড়িয়ে ফেলতে থাকে। কিন্তু তখনই কুয়োর মধ্যে থেকে এক আদি মানব বেরিয়ে এসে সেই বাচ্চাটিকে বাঁচিয়ে নেয় আর তার শক্তির সাহায্যে বাচ্চার সকল ক্ষত সারিয়ে দেয়। আদি মানব রাজা ছিল, যাকে প্রিন্স অফ ডার্কনেস বলা হয়। সে বাচ্চাটাকে লালন পালন করে পরে তাকে দাসী বানিয়ে নেয়, এমনকি তাকে তার কিছু শক্তিও প্রদান করে যেন মেয়েটি সূর্য থেকে নিজেকে রক্ষা করতে পারে। এটা শুনে ঈশানী বলে রাজা কি এখনো বেঁচে আছে? উত্তরে দাসী জানায় হ্যাঁ বেঁচে আছে। এটা শুনে ঈশানী বলে তাহলে রাজা কি তোমার মতো আমাকে ওড়ার জন্য ডানা দেবে? উত্তরে দাসী জানায় যদি তুমি তার কথা শুনে তাকে খুশি করতে পারো তাহলে সে অবশ্যই তোমার ইচ্ছা পূরণ করবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরে আমরা লক্ষ্য করি ঈশানী প্রচন্ড পেট ব্যথায় কান্না করছে। ওদিকে আমরা রাজবীরকে দেখি যে অনেক খোঁজাখুঁজির পরে সাক্ষীকে পায়। এরপর চাবুক দিয়ে তাকে নির্মমভাবে আঘাত করতে থাকে। এমন সময় দাসী সেখানে এসে পৌঁছায়, যে সাক্ষীকে জানায় তার মেয়ে এখন উৎসর্গের জন্য প্রস্তুত হয়ে গেছে, অর্থাৎ তার প্রথম মেনস্ট্রুয়েশন হয়েছে। কথাটা শুনে সাক্ষীর চোখ কপালে উঠে যায়। সে জিজ্ঞাসা করে এটা কিভাবে সম্ভব? তার বয়স তো মাত্র 7 বছর। এটার কোনো উত্তর না দিয়ে দাসী সেখান থেকে চলে যায়। আসলে দাসী যে বিশেষ তরল ঈশানীকে খাওয়াচ্ছিল সেটার জন্যই ফোর্সফুলি তার মেনস্ট্রুয়েশন হয়েছে। এই সব বিষয়গুলো দেখে সাক্ষী তার মেয়েকে বাঁচানোর জন্য সেখান থেকে পালানোর চেষ্টা করলে রাজবীর তার গলা চেপে তাকে মাটিতে ছুঁড়ে ফেলে। সে পুনরায় চাবুক দিয়ে তাকে আঘাত করতে থাকে। এরপর তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মুখিয়া দাসের দ্বারা প্রধানকে জানিয়ে দেয় যে আজকে রাতের মধ্যেই যেন মেয়েটাকে উৎসর্গের জন্য প্রস্তুত করা হয়। ফলে রাতেই উৎসবের আয়োজন করা হয়। অন্যদিকে প্রধান রাজবীরকে বলে সাক্ষীকে যেন তার কাছে নিয়ে আসে, যেন সে সবার সামনে তার গলা কেটে সবাইকে এটা বুঝিয়ে দিতে পারে যে ভবিষ্যতে যে নিয়ম ভাঙার চেষ্টা করবে তারও পরিণাম ঠিক এমনই হবে। রাজবীর জানায় যে সে রাগের মাথায় সাক্ষীকে চাবুক মেরে তাকে আহত করে ফেলে রেখে এসেছে। এটা শুনে প্রধান বলে মৃত বা জীবিত যেভাবে হোক না কেন তাকে এখানে নিয়ে আসো। এরই মধ্যে সাক্ষী জ্ঞান ফিরে পেয়েছে আর সে ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু শরীরে যেন কোনো শক্তিই ছিল না। হঠাৎ সে নিয়ন্ত্রণ হারিয়ে ওই কুয়োর পানির ভেতরে পড়ে যায় আর সে লক্ষ্য করে যে ওই কুয়োর পানির ভেতরেই পড়ে আছে সকল মহিলাদের লাশ, যেখানে রানীর লাশও ছিল। এটা দেখেই সে প্রচুর ভয় পেয়ে যায়। সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে পানির উপরে উঠে আসে। সে লক্ষ্য করে যে তার চতুর্দিক দিয়ে উঠে আসছে সেই মহিলাদের আত্মা, আর তারা ধীরে ধীরে সাক্ষীর কাছে এসে তাকে তাদের শক্তি দিয়ে দেয়। অন্যদিকে শালিনী কিন্তু চুপ করে রাজবীর ও প্রধানের কথা শুনে ফেলেছিল, তাই সে পুরো বিষয়টি সাক্ষীকে জানানোর জন্য কুয়োর ভিতরে যেতে থাকে, যেখানে তার সাথে সামারের দেখা হয়। যে তাকে ধরে সাক্ষী ঈশানের কথা জিজ্ঞাসা করলে শালিনী তাকে সব কিছু খুলে বলে। সে ওই অদ্ভুত মুখিয়ার কথাও জানায় যে আদি মানব আর এই পুরো গ্রাম তারই বংশধর। যেহেতু এই মুখিয়া সূর্যের আলোতে বের হতে পারে না, তাই তাকে প্রিন্স অফ ডার্কনেসও বলা হয়। শালিনী জানায় যেহেতু প্রধান এখন খুবই অসুস্থ, তাই তাকে সুস্থ করার জন্য ঈশানীকে তার কাছে উৎসর্গ করা হবে, অর্থাৎ তার সাথে ঈশানীর বিয়ে দেওয়া হবে। এর পরেও যদি ঈশানী বেঁচে যায় তাহলে সে হয়ে যাবে পরবর্তী দাসী, আর তা না হলে ওই কুৎসিত মুখিয়ার নির্যাতনে বাকি 3টি মেয়ের মতো সেও মারা যাবে। এই কথাগুলো শুনে সামার যেন আকাশ থেকে পড়ে। সে শালিনীকে সাক্ষীর কাছে নিয়ে যেতে বলে। এরপর শালিনী তাকে সাক্ষীর কাছে নিয়ে যেতে থাকে। অন্যদিকে আমরা ঈশানীকে দেখতে পাই, যাকে নববধূ সাজে সাজানো হয়েছে, আর সে প্রতিনিয়ত তার আশেপাশে ওই 3টি বাচ্চা মেয়ের আত্মাকে দেখতে পাচ্ছিল। গ্রামের সকলেই এক ধরনের বিশেষ রিচুয়াল শুরু করে। এরপর ঈশানীকে পালকিতে করে নিয়ে যাওয়া হয় কুয়োর ভেতরে
সেই মুখিয়ার কাছে। অন্যদিকে রাজবীর সাক্ষীকে বেঁধে টেনে হিচড়ে নিয়ে যেতে থাকে। হঠাৎই সাক্ষীর ভেতরে যেন এক ভয়ঙ্কর শক্তি উদয় হয়ে যায়। সেই শক্তি দিয়ে সে রাজবীরের উপর আক্রমণ করে, তাকে ভয়ঙ্কর ভাবে আঘাত করতে করতে সেখানে মেরে ফেলে। এরপর সে বেরিয়ে আসে ওই কুয়ো থেকে, যেখানে শালিনীর সাথে সামারও সেখানে ছিল। তারা এক মুহূর্তের জন্য সময় নষ্ট না করে দ্রুত বেরিয়ে পড়ে ঈশানীকে বাঁচানোর জন্য। কিন্তু পথে দেখা হয়ে যায় প্রধান ও গ্রামবাসীদের সঙ্গে, যারা মূলত একটি বাচ্চার কাছ থেকে এই বিষয়টি জানতে পেরেছিল। এখানে সামার সাক্ষীকে পাঠিয়ে দেয় ঈশানীকে বাঁচানোর জন্য, আর সে নিজে গ্রামের লোকজনদেরকে বাধা দিতে থাকে। এদিকে ঈশানীকে ওই বিভৎস মুখিয়া নেয়ার জন্য ঘর থেকে বেরিয়ে এসেছে। বাচ্চা মেয়েটি মুখের এমন বিভৎস চেহারা দেখে ভয় পেয়ে যায়, যার জন্য সে দাসীর কাছে গিয়ে তাকেও তার সাথে যেতে বলে। তাই বাধ্য হয়ে দাসী তাকে সাথে করে নিয়েই ওই মুখিয়ার ঘরের ভিতরে প্রবেশ করতে থাকে। তখন মুখিয়া এসে দাসীকে লাথি মেরে ঈশানীকে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। এদিকে সাক্ষীও কুয়োর কাছাকাছি চলে আসে, যেটা বুঝতে পেরে দাসী তার শক্তি দিয়ে সাক্ষীকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই আটকে রাখতে পারে না। এরই মাঝে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। সাক্ষী দাসীকে কোনো না কোনোভাবে সেখান থেকে সরিয়ে মুখিয়ার ওই বিশেষ দরজা ভেঙে ফেলে। এরপর সে রুমের ভেতরে গিয়ে ঈশানীকে বাঁচিয়ে নেয়, যাকে প্রধান এক বড় বক্সের মধ্যে বন্দি করে রেখেছিল। সাক্ষী ঈশানীকে নিয়ে দ্রুত বেরোতে থাকে। ঠিক তখন দেখে তার সামনে মুখিয়া তারই রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে, আর ঈশানীকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে পুনরায় ওই বক্সের ভেতরে চলে যায়। সাক্ষী দৌড়ে এসে বাক্সটি খোলে। হঠাৎ তার ভেতর থেকে মুখে বেরিয়ে এসে সাক্ষীর উপরে জাদুটোনা করে। এতে সাক্ষী দুর্বল হয়ে যায়। এরপরে মুখিয়া এই বাচ্চা মেয়েটিকে বশ করে নেয়। ধীরে ধীরে তার ভেতরে থাকা শক্তিগুলো শুষে নিতে থাকে। কিন্তু হঠাৎ দাসী মুখিয়াকে বাধা দেয়, অর্থাৎ দাসীর ভেতরে এখনো মনুষ্যত্ব বেঁচে ছিল। এরপর সে ঈশানী ও সাক্ষীকে সেখান থেকে বাইরে বের করে নিয়ে আসে। এতক্ষণে পুলিশের ব্যাকআপ টিমও গ্রামে পৌঁছে গেছে, যারা গ্রামবাসী ও প্রধানকে অ্যারেস্ট করে নেয়। এদিকে কুয়োর ভিতর থেকে বেরিয়ে দাসী সাক্ষী ও ঈশানীকে নিয়ে পালিয়ে যাবে, এমন সময় কুয়োর ভিতর থেকে একটি শেকল এসে সাক্ষীর পায়ে বেঁধে তাকে টানতে থাকে। এটি ঠিক সেই দৃশ্যর মতো ছিল যেটা আমরা প্রথমে দেখেছিলাম। সাক্ষীকে কুয়োর ভেতরে টেনে নেওয়ার সাথে সাথে কুয়োর দেয়ালগুলো ভেঙে যেতে থাকে। দাসী তাকে বাঁচাতে আসলে সাক্ষী তাকে বাধা দিয়ে বলে, কাউকে না কাউকে তো এটা শেষ করতেই হবে, তা না হলেই দানব বারবার বেরিয়ে এসে এইভাবেই মেয়েদের সর্বনাশ করতে থাকবে। এটা বলার পরে সে নিজে থেকেই কুয়োর ভেতরে যেতে থাকে। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এমন আরো গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।